সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের আলাপে। জাহিদ ভাই, আমরা আজকে খুবই ক্যাজুয়ালি একটু আলাপ করব। শিবির সম্পর্কে মানুষের জানার অনেক আগ্রহ আছে, বিশেষ করে 5 আগস্টের পরে শিবিরের রাজনীতি, 4টা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নির্বাচনে যে ভূমিধস বিজয় বলবো, এরপরে শিবিরকে নিয়ে মানুষের নানা কৌতূহল। আসলে শিবির কিভাবে কাজ করে, শিবির চেনা যায় কিভাবে, সবগুলো বিষয়। শুরুতে একটু জানতে চাই যে আপনি কিভাবে এই সংগঠনের সঙ্গে জড়িত হলেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। আমি ছাত্র শিবিরের যখন আমি ক্লাস 7-এ পড়ি, তো তখন আমাদের এলাকায় যারা দায়িত্বশীল ছিলেন, তো তারা আমাকে টেক কেয়ার করার চেষ্টা করতেন। স্বাভাবিকভাবেই যেহেতু একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, বাবা মায়ের ইচ্ছা যে সবসময় নামাজ পড়ি, একটু কোরআন হাদিস পড়ি, ভালো পথে চলি, মানে সুন্দরভাবে লাইফ লিড করি। তো শিক্ষকদেরও চাওয়া পাওয়া সেটাই ছিল। তো এই জায়গাগুলোতে যেটা হতো যে অনেক সময় অসৎ বন্ধুদের সাথে মিশে এখানে কিছুটা ঘাটতি তৈরি হতো, কিছুটা মোরালিটির জায়গাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো। তো সেখানে যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল আমার এলাকার, ওনারাই আমাকে নিয়মিত নামাজের জন্য ডাকতেন, ভালো কথাগুলো বলতেন, এরপর পড়াশোনার খোঁজখবর নিতেন। ছাত্র শিবিরের একটা রিপোর্টিং সিস্টেম আছে, অর্থাৎ প্রত্যেকে প্রতিদিন যা কাজ করে সেটা লিখতে হয়। তো এই রিপোর্টগুলো দিলেন, এরপরে হচ্ছে প্রতিদিন এসে খোঁজখবর নেওয়া যে আমি কাজগুলো ঠিকভাবে করছি কিনা, পড়াশোনা ঠিকভাবে করছি কিনা, ক্লাসে ঠিকভাবে যাচ্ছি কিনা। তো এইভাবে আসলে একটা মানে ওভারঅল আবহাওয়া বা পরিবেশ তৈরির মধ্য দিয়ে আসলে একটা সময় ছাত্র শিবির ভালো লাগা। তো মাঝখানে আসলে অনেক কিছুই হয়েছে ছাত্র শিবির সম্পর্কে, যেটা প্রচলিত যে তারা রক কাটে, তারা হচ্ছে খুবই দুর্দর্শ। তো এই যে বিষয়গুলো, তো দেখলাম যে আসলে প্রচলিত যে ধারণা সেটার সাথে আমাদের দায়িত্বশীল ভাইরা ছিলেন যারা আসতেন, তাদের আচার আচরণ সব কিছুর মধ্যে একটা বিশাল একটা পার্থক্য খুঁজে পেতাম। তো এরপরে ধাপে ধাপে আস্তে আস্তে একটা সময় বিরোধিতাও করতাম, বেশ ভালো বিরোধিতা করতাম। তো ভালো লাগার থেকে আস্তে আস্তে অগ্রসর হওয়া। না, আমরা যতটুকু জানি যে শিবির শুধুমাত্র ভালো স্টুডেন্টদের টার্গেট করতো বা টার্গেট করে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই যেহেতু যারা ভালো ছাত্র এরাই ভবিষ্যতে আসলে দেশ জাতিকে নেতৃত্ব দেয়, এবং বাংলাদেশের ফ্যাক্টরিং যে পজিশনগুলো আছে সেখানে তারা যায়, বাংলাদেশের পলিসি মেকিংয়ে তারা ভূমিকা রাখে, দেশকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো ছাত্র শিবিরের যেটি টার্গেট বা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে মানে এই জমিন থেকে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা, বৈষম্য দূর করা, এবং সব জায়গায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। তো এবং ইনসাফ প্রতিষ্ঠা এটা তো আসলে শুধু মিছিল মিটিং বা বক্তৃতা বিবৃতি দিয়ে এটা হবে না, এটার জন্য কিছু মানুষ তৈরি করতে হয়। তো ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমের এই মেকানিজমটাই হচ্ছে মানুষ তৈরি করা, তাদেরকে সৎ, তাদেরকে দক্ষ, তাদেরকে দেশপ্রেমিক। শুধুমাত্র একাডেমিকলি তারা এক্সেলেন্সি অর্জন করবে না, পাশাপাশি সততা দক্ষতার মধ্য দিয়ে তারা গড়ে উঠবে। তো এই বিষয়গুলোর কারণেই মূলত আসলে মেধাবী ছাত্ররাই হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে। ছাত্র শিবিরও সেই কাজটাই করে থাকে। ছাত্র শিবির করতে হলে মেধাবী হতে হবে, ছাত্র শিবির করতে হলে সুন্দর দেখতে হতে হবে, ছাত্র শিবির করতে হলে মানে যদি আমি হয়তো বোঝাতে চাচ্ছি যে সম্প্রতি শিবিরের একজন সাবেক নেতার যে বক্তব্য দিয়েছেন যে ছাত্র শিবির করতে হলে দেখতে সুন্দর হতে হবে, ছাত্র শিবির করতে হলে নেশাগ্রস্ত হওয়া যাবে না। নেশাগ্রস্ত হওয়া যাবে না মেনে নিলাম, কিন্তু শিবির করতে হলে দেখতে সুন্দর হতে হবে, এটা কি মানে এরকম কিছু? আচ্ছা দেখুন, এই দেখার সৌন্দর্যটা এক একজনের এক এক রকম, যার দৃষ্টিভঙ্গি যেটা তিনি সেটাকেই হয়তো ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স বা সৌন্দর্যের জায়গায় সংজ্ঞায়িত করে থাকে। তা আপনি যদি আফ্রিকার মানুষগুলোকে সামনে রাখেন, তারাও তো মানুষ, তাদেরও তো সৌন্দর্য আছে। আবার ইউরোপিয়ানদের মানে বডি যে স্ট্রাকচার সেটা একরকম, আবার আমাদের বাংলাদেশে এখানে যেটা মিক্স এবং ব্রাউন, এটার এটা বেশি হয়। তো এই জায়গা থেকে আপনি যে উদাহরণ দিয়েছেন, আমাদের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মির্জা গালিব ভাইয়ের একটা উদাহরণ। তো স্ট্যাটাসটা যদি আপনি ভালো করে পড়েন, তিনি আসলে ফিজিক্যালি এই ধরনের সৌন্দর্য অথবা যেটাকে প্রচলিত অর্থে মানুষ সৌন্দর্যের সংজ্ঞায়নের মধ্যে তৈরি করছে নিজেদের মতো করে, সেটা বোঝাতে চাননি। মূলত তাদের মানে একদম স্টুডেন্টের যে পরিমাণ বিহেভিয়ার থাকা প্রয়োজন, ও টোটাল অ্যাপিয়ারেন্সের জায়গা থেকে যে একটা চারিত্রিক সৌন্দর্য থাকা প্রয়োজন, মানুষের সাথে বিহেভিয়ারের জায়গাগুলো যে সৌন্দর্য থাকা
প্রয়োজন, উনি মূলত সেটাকে মিন করেছেন। এবং প্রচলিত বর্তমানে যে রাজনীতি বা বিগত সময়ে যে রাজনীতি আমরা দেখেছি ছাত্রলীগের কাছে, তো এটা এক ধরনের হিংস্রতার রাজনীতি ছিল। শুধুমাত্র আপনি দেখতে চেহারা সুন্দরকে যদি সুন্দর বলেন, তা আসলে এটা কোনো সৌন্দর্যের সংজ্ঞানের মধ্যে পড়ে না। একজন মানুষের সামষ্টিকভাবে তার আচরণ, তার ভদ্রতা, তার সম্মান, তার স্নেহ, টোটাল বিহেভিয়ারকেই আসলে মূলত সৌন্দর্য হিসেবে তিনি মিন করেছেন। আপনি আপনারও একটা ধারণা ছিল যখন ছাত্র শিবিরে আপনি আসতে চাচ্ছেন, তখন এই প্রশ্নগুলো সবার মধ্যেই কিন্তু জাগে যে শিবির কি আসলে রগ কাটে কিনা, এবং এটা নিয়ে অনেক মিমও তৈরি হয় যে রগের যত্ন নেন, সামনে শিবির ক্ষমতায় চলে এসেছে বা দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে নানারকম মিম তৈরি হচ্ছে, নানারকম ট্রল হচ্ছে, নানারকম গল্পগুজব তো আছেই। আসলে আপনি এখন কেন্দ্রীয় সভাপতি, আপনি এই ধরনের কোনো বিষয় দেখেন কিনা বা এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্যটা কি? আচ্ছা, তো এই অভিযোগ আসলে যারা করেন তারা কারা, এই পরিচয়টা যদি আপনি খেয়াল করেন, তারা সবসময় আসলে মিথ্যাচারের রাজনীতি করেছে। তো একটি আদর্শকে আসলে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। একটি আদর্শের বিপরীতে যদি আপনি আরেকটি আদর্শকে প্রতিস্থাপন করতে চান, মানুষের কাছে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে চান, তাহলে সেখানে আদর্শিক সৌন্দর্য নিয়ে উপস্থাপিত হতে হয়। কিন্তু আমরা দেখেছি ছাত্র শিবিরের বিরোধিতা যারা করেছে তারা কখনো আদর্শিক জায়গায় এই বয়ান, তার নিজেদের কোনো বয়ান দাঁড় করাতে পারেনি। তো সেই জন্য তারা মিথ্যাচারের এই রাজনীতি গ্রহণ করেছেন। সম্ভবত নাৎসি বাহিনী যিনি প্রচারমন্ত্রী ছিলেন, হিটলারের তিনি প্রচারমন্ত্রী হিসেবে কাজ করেছেন, জোসেফ গোয়েবল, ওনার একটা থিওরি আছে চমৎকার, যে একটা মিথ্যাকে যখন আপনি বারবার রিপিট করবেন, সবার কাছে বারবার উপস্থাপন করবেন, তখন সমাজের একটা অংশের কাছে তারা ভুল বুঝে সেটাকে সত্য হিসেবে গ্রহণ করে। আবার বড় একটা অংশ হচ্ছে তারা কনফিউশনের মধ্যে থাকে যে আসলে সত্যটা কি, কোনটা আসলে বাস্তব, এটা না এটা। আর আরেকটা হচ্ছে যে একজন মানুষ সম্পর্কে আপনি যা শোনেন আর একজন মানুষকে আপনি কাছ থেকে যতটুকু দেখেন, তো এই পার্থক্যটা যারা করতে পারে ছাত্র শিবিরকে আসলে তারাই চিনতে পারে। আর যে যারা বললাম যে তারা মিথ্যাচারের মধ্য দিয়ে ছাত্র শিবিরকে অল টাইম এই প্রোপাগান্ডাগুলো চালিয়েছে, তো তাদের রাজনীতিটা আসলে বাংলাদেশ ছাত্র সমাজ গ্রহণ করেনি। আপনি দেখুন যে ছাত্র শিবির সত্যিকার অর্থে রক কাটতো, এই রক কাটার সাথে বাংলাদেশে হিউজ মেধাবীরা যুক্ত হচ্ছে, বাংলাদেশ সৎ শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। এরপরে যারা জীবনে হয়তো এমন হয়েছে তার লাইফটা এলোমেলো ছিল, অগোছালো ছিল, কিন্তু সেই ছাত্রগুলো ছাত্র শিবিরের এই প্রক্রিয়ার মধ্যে এসে তার লাইফকে গোছালো একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো এটা যদি রক কাটতো তাহলে তো এটা কোনোদিন সম্ভব ছিল না। তো এই জন্য একটা হলো মিথ্যাচার, প্রোপাগান্ডা, আর একটা হলো বাস্তবতা। তো এটা অতীতেও হয়েছে, অতীতে আপনি দেখবেন সকল রাজনীতির ক্ষেত্রে এটা, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে, ইসলাম ফোবিয়ার ক্ষেত্রে এই ট্রিকগুলো খুব সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ক্ষেত্রেও হয়েছে। দেখুন, উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা ওনাকে রহমাতুল্লাহ আলামিন বলেছেন। ইভেন উনি যখন নবুয়াত বা ওনার যে পলিটিক্স, ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, সেটা পর্যন্ত কিন্তু আরবের সবাই ওনাকে এক বাক্যে আলামিন বলেছিল। উনি সত্যবাদী, উনি কখনো মিথ্যা বলেন না। কিন্তু যখনই হচ্ছে আপনি ওনার আদর্শ নিয়ে সবার কাছে উপস্থাপন করেছে, তখনই উনি সবার শত্রুতে পরিণত হয়ে গেলেন এবং ওনাকে শুধু মানে শত্রু না, পাগল উপাধি দেওয়া শুরু করলো। পৃথিবীর সেরা একজন মানুষ, আপনি যত এখন পর্যন্ত রিসার্চ হয়েছে পৃথিবীর লিডারশিপের জায়গাগুলো নিয়ে, এবং এটা শুধুমাত্র মুসলিম পার্সপেক্টিভ থেকে নয়, বরং যারা মুসলিম অমুসলিম আছেন তারা যে রিসার্চগুলো করেছেন, পৃথিবীর সেরা যে পাবলিকেশনগুলো হয়েছে, সেখানেও আপনি পাবেন এই লিডারশিপের কোয়ালিটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে সবাই প্রথম স্থান দিয়েছেন। এবং উনি যে মানে ক্রিটিক্যাল টাইমকে কিভাবে হ্যান্ডলিং করতে হয়, শুধুমাত্র একটা জায়গায় সফল না, উনি ওনার পরিবারের কাছে সফল, সমাজের কাছে সফল, রাষ্ট্রের কাছে সফল, সাহাবীদের কাছে সফল। ইভেন যারা বিরোধিতা করতো ওনার, তারাও মাঝে মাঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণাবলী দ্বারা ইমপ্রেসড হতেন, সেই জিনিসগুলোতে থেকে তারা উপকার গ্রহণ করতেন। তো সেই মানুষকে পাগল বলেছে, তিনি গণক ছিল, তিনি জাদুকর ছিল, নানান প্রোপাগান্ডা ওনার পিছনে চালানো হয়েছে। মজার বিষয় হচ্ছে যখন মানুষের কাছে পাগল বলা হতো, তো মানুষ দেখতে যেত যে পাগলটা কেমন, একটু দেখে আসি। তো দেখতে গিয়ে দেখতে এটা তো দুনিয়ার এই পাগলের সংজ্ঞার মধ্যে পড়ে না, তখন তারাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে গ্রহণ করেছে। কিন্তু সেম ওয়েতে আসলে ছাত্র শিবিরের এই ভালো বা আদর্শিক জায়গাটাকে একটা পক্ষ কখনোই গ্রহণ করে। এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের যে এজেন্ডা, তারা এখানে খুঁজে বের করেছে
যে এই রাষ্ট্রে আসলে তাদের সবচেয়ে বড় কারা প্রতিবন্ধকতা তৈরি করে, বা কারা তাদের যে হুমকি- হেজিমনিক্যাল যে পাওয়ার অ্যাপ্লাই করার বিষয় রয়েছে, সেখানে কারা সবচেয়ে বেশি প্রতিবন্ধক। তো এই বয়ানগুলো আসলে তারাই প্রডিউস করছে এবং এই সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবীকে দিয়ে বারবার এই মিথ্যাগুলো বিভিন্ন টকশো বলুন, সভা সেমিনার বলুন, এরপরে হচ্ছে সাক্ষাৎকার বলুন, এরপর কলাম বলুন, তারা এগুলো রিপিট করছে, দেন এটা মানুষের কাছে একটা কনফিউশন তৈরি করেছে, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন। একজন মানুষ যদি শিবির করতে চায় তাহলে কি করতে হবে? একজন মানুষ শিবির করতে হলে স্বাভাবিকভাবে আমাদের কর্মপদ্ধতি সংবিধানে সেটা বলা আছে। তো প্রথমত হচ্ছে ওনাকে পড়াশোনা করতে হবে। যেমন আমাদের কর্মী হওয়ার ক্ষেত্রে 4টা মৌলিক বিষয় তাকে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে তাকে দাওয়াতি কাজ করতে হয়। দাওয়াতি মিন্স হচ্ছে তিনি যেটাকে ভালো মনে করেন, আমি আমার জন্য যেটাকে ভালো মনে করব সেটা আরেকজনের কাছে আমি তুলে ধরবো। এরপর হচ্ছে আমি আমার যে পড়াশোনা আছে সে পড়াশোনাটা আমি যথাযথ কন্টিনিউ করব। যেটা আমি শুরুতে বলেছি, রিপোর্টিং একটা সিস্টেম রয়েছে, এই রিপোর্টটা আমাকে নিয়মিত রাখতে হবে এবং এই রিপোর্টের মান দিন দিন ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে আমার একটা সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলো আমাকে পড়তে হবে। যেমন আমাদের কর্মী হতে হলে ওনার জন্য কিছু বই থাকে ফিক্সড, এই বইগুলো ওনাকে পড়তে হয়, মাস্ট পড়তে হয়, এই নলেজগুলো ওনাকে গেইন করতে হয়। এরপরে কেউ যদি সাথী হতে চায় তাহলে সিলেবাসটা আর একটু ব্রড হয়, অর্থাৎ যেটা আমাদের প্রচলিত ইনস্টিটিউশনে খেয়াল করা হয় যে ক্লাস 1, 2 যত তিনি উপরের দিকে যাবেন তত ওনার সিলেবাসের একটা ব্রডনেস তৈরি হবে। এরপর আমাদের সদস্য হলে সিলেবাসটা আরও ব্রড হয়, আর সদস্য হওয়ার পরেও এখানে উচ্চতর সিলেবাস একটা পার্ট আমাদের আছে। তো মূলত এই প্রক্রিয়াগুলো মেনটেনের মধ্য দিয়ে ছাত্র শিবিরে একজন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়। এখন আমরা দেখি যে বাংলাদেশ জামায়াত ইসলামী, জামায়াত ইসলামীর দেখলাম যে হিন্দুদেরও একটা অংশগ্রহণ আমরা দেখছি, যে তাদের সঙ্গে হিন্দুরা এবং হিন্দুদের একটা শাখাও মনে হয় তৈরি হয়েছে বা কিছু কমিটিও তৈরি হয়েছে। এখন শিবির কি সেদিকে যাবে কিনা? দেখুন, আমাদের অমুসলিম বন্ধু আছে, অর্থাৎ যারা আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে শিবিরের এই কার্যক্রমগুলোকে পছন্দ করে। ধর্মীয়তা, ওনার স্বাধীনতা আছে, উনি ওনার ধর্মকে নিজের মতো করে পালন করবেন, কিন্তু কমন যে ক্যাম্পাসে ইস্যুগুলো থাকে যেটা ছাত্রদের অধিকার রিলেটেড, ছাত্রদের কল্যাণ রিলেটেড, শিক্ষা রিলেটেড, সেই জায়গাগুলোতে অমুসলিমরাও আমাদের সাথে কাজ করে। আপনি দেখবেন আমাদের লাস্ট যে প্যানেল ছিল, প্যানেলও অমুসলিমরা আমাদের সাথে কাজ করেছে। তো ছাত্র শিবিরের ক্যাম্পাসগুলোতে এরকম হিউজ একটা সংখ্যা থাকে যাদেরকে আমরা অমুসলিম বন্ধু বলে থাকি। তো তারা আমাদের বিভিন্ন কাজে তারাও সহযোগিতা করে, আমরাও তাদের বিভিন্ন ইস্যুতে পার্টিসিপেট করার চেষ্টা করি, কমন গোল বা কমন ইস্যুগুলোতে। তো আলাদা আমাদের কোনো কমিটি যেটা জামাতের আছে, আমাদের আলাদা কমিটি নেই, তবে আমাদের সাথে তাদের বোঝাপড়া আছে এবং এর মধ্য দিয়ে আমরা পরস্পর সহযোগিতা যদি করি। কর্মী সমর্থক সদস্য হতে চাই, সুযোগ নাই? এটা আমাদের সদস্য সাথী হওয়াটা এখন পর্যন্ত কেউ হতে চাই নাই। তো কেউ যদি হতে চায় তাহলে আমরা সেটা অবশ্যই পলিসি বা পদ্ধতি গ্রহণ করব। একটা কথা বারবারই বলা হয়, এটি আপনি একটু জবাবটা আপনার কাছ থেকেই নিই, সেটা হচ্ছে যে শিবির কি এরকম কোনো প্রলোভন দেখায় কিনা যে তুমি কর্মী সমর্থক সদস্য হলে তোমাকে চাকরির ব্যবস্থা করব, শিবিরের বা জামায়াতের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে? এটা আমার জায়গা থেকে একটা উত্তর, আরেকটা উত্তর আপনার কাছে আমি একটা কাজ দিয়ে যাই, সুযোগ থাকবে, সেটা হচ্ছে যারা শিবিরের কর্মী সাথী হয় তাদের কাছ থেকে যদি আপনি সার্ভেটা করতে পারেন। যেহেতু আমি কেন্দ্রীয় সভাপতি, আমি একটা স্টেটমেন্ট দেওয়াটা এটা আমাকে নিজেকে জাস্টিফাই করে দিতে হয়। তো সে জায়গা থেকে এমন কোনো বিষয় আসলে নেই। এখানে ছাত্র, আমি শুরুতেই বলেছি যে তার নিজেকে গড়ার একটা মূলত প্রতিযোগিতা হয়, ভালো কাজের প্রতিযোগিতা যেটা আমরা বলে থাকি। তো ছাত্র শিবিরে আসলে এখানে সেই জিনিসগুলোই মূলত অনুপ্রাণিত করা হয়। যে আমি দেখতে পাচ্ছি যে আমি যখন এমন একটা পরিবেশে যাচ্ছি, সে পরিবেশ আমাকে সবসময় ভালোর দিকে ধাবিত করে। আমি খারাপ হইতে চাইলেও আমাকে বারণ করে যে না, খারাপ হওয়া যাবে না, এটা তোমার রাস্তা না, তোমাকে এই পথ থেকে ফিরে আসতে হবে। তো এই যে একটা পরিবেশ, যেমন আপনি দেখুন অনেক পরিবার আছে, পিতামাতা, তার আত্মীয় স্বজন, সে পরিবেশের কারণে অনেক সন্তান কিন্তু অটোমেটিকলি ভালো করে। আবার দেখা যাচ্ছে পিতামাতার কোনো একটা ভুল পদক্ষেপ অথবা পারিবারিক কিছু বিষয়ের এমন পরিবেশ তৈরি, অনেক ভালো মানুষগুলো বা ভালো ছেলেটাও কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়। তো ছাত্র শিবিরের এমন একটা পরিবেশ ক্রিয়েট করে যেটা দ্বারা আসলে কেউ যদি খারাপ হওয়ার প্রবণতাও থাকে তার মধ্যে সেটা সুযোগ থাকে না, সে ভালোর দিকে ধাবিত হয়। মূলত এই কারণে ছাত্র শিবির করার ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়। এই সম্প্রতি একটি দলের বড় একজন নেতা এই ডাকসু, জাকসু, রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ভূমিধস বিজয় নিয়ে একটা মন্তব্য করেছেন, সেটি খুবই এখনও আলোচনায় রয়েছে মন্তব্যটি। সেটি হচ্ছে যে শিবিরের এই ভূমিধস বিজয়টা আসলে রহস্যজনক। আচ্ছা, মানে এই রহস্যটা কি? মানে এটা এখন কোন সেন্স থেকে উনি কোশ্চেন করেছে বা কোন পার্সপেক্টিভ উনি থেকে উনি করেছে? আবার বলছেন যে গ্রামগঞ্জে যেমন 500-1000 টাকায় ভোট কেনা যায়,
আচ্ছা আচ্ছা এটাও তিনি বলেছেন, হয়তো ওইদিকেই তিনি নেগেটিভ অর্থেই মিন করেছেন। আচ্ছা আচ্ছা। তো উনি যদি পজিটিভ অর্থে মিন করে থাকেন তাহলে তো রহস্য হচ্ছে যে ছাত্র শিবির শিক্ষার্থীকে বোঝার চেষ্টা করেছে আসলে শিক্ষার্থীরা কোন রাজনীতি চায়। আমরা শুধুমাত্র বাংলাদেশের পলিটিক্স না, পৃথিবীর অন্যান্য যে ছাত্র রাজনীতি আছে, আমি বেশ কিছু কান্ট্রিতে সফর করেছি, টার্কিতে সফর করেছি, মালয়েশিয়া সফর করেছি, চায়না সফর করেছি। তো সেখানকার ছাত্র রাজনীতি বা ছাত্র ইউনিয়নের যে কাজ, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেছি। তো ওখানে দেখলাম যে তারা শিক্ষা রিলেটেড কাজগুলো করে, পলিসি মেকিংয়ে কাজ করে, ছাত্রদের কল্যাণে কাজ করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। তা আসলে রিয়েলি ছাত্র রাজনীতি মানেই তো এটা। বাট আমাদের এখানে যে প্র্যাকটিসটা হয়ে এসেছে যে বিগত সময়ে এখানে হচ্ছে গোলামিতন্ত্র, আপনার উপর হচ্ছে জোর করে কিছু একটা চাপিয়ে দেওয়া, এরপর হলগুলোকে দখল করে রাখা, নিজেদের অথবা কোনো একটা দলের হয়ে লাঠিয়াল বাহিনী হয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তাদের মানে ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য যে রাজনীতি সেটা হয়েছে। গেস্ট রুম কালচার, এই কাজগুলোই হয়েছে আসলে দীর্ঘ। আবরার ফাহাদের হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যা, এরকম কেস তো হাজার হাজার দেয়া যাবে। তো ওই জায়গাটা থেকে ছাত্ররা আসলে যেটা চায়, একটা ক্যাম্পাসে সুন্দর নিরাপদ পরিবেশ, সে তার মতো করে মত প্রকাশ করতে পারবে। আমার যদি কোনো আদর্শের ভিন্নতা থাকে, আমি ইচ্ছে মতো আমার আদর্শ চর্চা করতে পারবো, কিন্তু কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু আপনারা দেখুন, ঢাকা ইউনিভার্সিটি প্রোডাক্টিভ রমাদান আয়োজন করা হয়েছে, সেখানে মেরে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। একজন কোরআন রিসাইটেশন, যেখানে 90% মুসলিম, সে কি ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তিলাওয়াত করতে পারে না? অথচ দেখেন সেখানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, সব কিছু হচ্ছে। তাহলে সেই আদর্শ যদি কেউ চর্চা করতে পারে, তাহলে কোরআনের আদর্শ কেন চর্চা করতে পারবে না? তা আমরা এই জায়গাটায় এসে যে যার ইচ্ছা যেভাবে তার আদর্শ চর্চা করার স্বাধীনতা রয়েছে, তিনি সেটা করবেন, কিন্তু কেউ বাধা প্রদান করবে না, জোর করে আদর্শ চাপিয়ে দিবে না। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আমাদের এই চিন্তার সাথে এবং ছাত্র রাজনীতির যে বৈশ্বিক দাবি রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, শিক্ষার্থীরা যা চায়, জুলাই এবং আগস্টের যে আকাঙ্ক্ষা, সেটার উপরে ভিত্তি করে আমরা আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি। এবং এই কর্মসূচিটা শিক্ষার্থীদের সাইকোলজির সাথে ম্যাচ করার কারণে তারা আমাদেরকে বেছে নিয়েছে। এটা হলো পজিটিভ জায়গা। আর নেগেটিভ যে অ্যাপ্রোচটা তিনি করেছেন, তো এটা আসলে আমি মনে করি শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে যেমন গত 3 টার্ম আসলে আমরা ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারি নাই। বাংলাদেশের এই জেনারেশন যারা আছে, কেউ ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারেনি। তো উনি 500-1000 টাকার ইতিহাসটা কখন টেনেছেন? নিঃসন্দেহে গত 15 বছর বা তার আগের, অথবা গত 15 বছরে যারা একচেটি আওয়ামী লীগ তন্ত্র কায়েম করেছিল, তাদের মধ্যে টাকা ছড়াছড়ি হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীরা 500-1000 টাকা বিক্রি হবেন, এই চিন্তাটা আসলে একটা অমূলক, এবং এটা আমি মনে করি শিক্ষার্থীদেরকে এক ধরনের অপমান করা হয়েছে। শিক্ষার্থীদের যে পার্সোনালিটির জায়গা রয়েছে, আপনি খেয়াল করবেন যে নির্বাচনের সময় ছাত্র দলের কোনো একজন পক্ষে ভোট চাওয়ার জন্য সম্ভবত সাতক্ষীরা, অথবা আমি খেয়াল নেই, একটা জায়গায় একজন মানে বৃদ্ধ মহিলার কাছে গিয়ে ভোট চাচ্ছিলেন, বিএনপির কোনো এক নেতা। তো তখন যার কাছে চেয়েছেন, তিনি আবার এটা মানে বাইরে এক্সপোজ করেছেন, সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কাকে ভোট দিব না দিব এই চিন্তা তো আমার আছে, আমার তো সেই মানে বিচার বিবেচনা করার মতো সক্ষমতা রয়েছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও তো শিবিরের পক্ষে ভোট চেয়েছে, এরকম তো অভিযোগ। এরকম কোনো তথ্য আমার কাছে নাই, আপনি প্রমাণ দিতে পারলে আমি ইনশাল্লাহ সেটা ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বিষয়টা আমার কাছে আসেনি, তো সেটা অন্য প্রেক্ষাপট। তো এখানে যেটা বলছি আমি, মূলত প্রসঙ্গটা হলো যে এই যে শিক্ষার্থীরা তার নিজের জাস্টিফিকেশনের যথেষ্ট ক্ষমতা রয়েছে, কাকে কি বাছাই করতে হবে, কি করতে হবে, সে নিঃসন্দেহে যিনি মন্তব্য করেছেন, এটা ওনার একান্ত মন্তব্য। তো আমি মনে করি এটা শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, এটাকে অপমান করা হয়েছে। আপনি বললেন যে গেস্ট রুম কালচার ছিল, তারপরে হচ্ছে মানে মূল দলের গোলামি করা, এই বিষয়গুলো ছিল, এখন সেটা নাই। কিন্তু শিবিরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক, সেটা হচ্ছে যে শিবির এই গত 15-15.5 বছরে যে গুপ্তভাবে ঠেকেছে, এবং সাধারণ ছাত্রের ব্যানারে 5 আগস্টের পরে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি না হয়, সেটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই বিষয়ে কি বলবেন? এই অভিযোগটা কে করছে আমাকে একটু যদি বলেন। এই বিষয়গুলো বিশেষ করে ছাত্র দলের তরফ থেকে আসে, ছাত্র ইউনিয়নের তরফ থেকেও ওনারা করেন। ওকে, আপনি দুইটি সংগঠনের নাম উল্লেখ করেছেন, ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন। এখন মাক্সিম গোর্কির মা উপন্যাস আছে, আপনি নিঃসন্দেহে পড়ে থাকবেন। তো এই মা উপন্যাসে যে গুপ্ত রাজনীতি, এটার খুব চমৎকার কিছু তত্ত্ব দেয়া আছে সেখানে। তো এই মাক্সিম গোর্কি কে ছিলেন? তিনি তো বামধারারই ছিলেন। তো ওনারাই তো আসলে এই গুপ্ত রাজনীতির তত্ত্ব বাংলাদেশে সবচেয়ে বেশি প্র্যাকটিস করছেন। তো
তো ছাত্র শিবির আপনি ৭৭ সাল থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত ছাত্র দলের সভাপতিকে তো এটা নিয়ে অনেকবার আমি উত্তর দিয়েছি, অনেক কিছু বলেছি। তো এরপরও ওনাদের জায়গা থেকে ওনারাও এটা বলে যাচ্ছেন, আবার আপনারাও অনেক ধৈর্য ধরে আমাদেরকে এই প্রশ্নগুলো যেখানেই যাই, মানে এমন কোনো এখনো সাক্ষাৎকার বা টকশোতে আমি গিয়েছি যে এই কোশ্চেনটা করে নাই এরকম আমি পাইনি। ইভেন আপনার এই সময় টিভি যদি আমি সেকেন্ড টাইম আসি দেখবেন যে আপনি নিজেও আবার এই কোশ্চেনটা আমাকে করবেন। তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে, এত ধৈর্য ধরে কোশ্চেনটা বারবার রিপিট করতে পারেন। তো এই জায়গায় আমি যেটা বলবো যে দেখুন, 5ই আগস্টের আগে ছাত্র শিবির সম্পর্কে এই অভিযোগ আপনি একটা লাইন কোথাও দেখাতে পারবেন না। তাহলে 5ই আগস্টের পর আমরা তো আমাদের কর্মসূচিগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আজক শিবির নো শিবির আয়োজন করছি, আমাদের কার্যক্রমগুলো ব্যাপক ভিত্তিতে সবাই গ্রহণ করছে। তো এখন ছাত্র শিবিরের এই আদর্শকে, ছাত্র শিবিরের এই কাজগুলিকে পছন্দ করে শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে, এজন্য আপনার মনে কষ্ট, আর এই জন্য আমাদের বিরুদ্ধে গুপ্ত একটি শব্দ ব্যবহার করবেন। তো এটা নিঃসন্দেহে আসলে খুবই হতাশাজনক কাজ। আর ছাত্র দলের ক্ষেত্রে যেটা বলবো, যেমন গত 15 বছর ওনারা ওনাদের যে কমিটি এগুলো কিন্তু ঠিকভাবে রান করতে পারেনি। কিন্তু ছাত্র শিবির আমরা এত জুলুম নির্যাতনের পরে আমাদের এখন পর্যন্ত জুলাই আগস্টের আগ পর্যন্ত 234 জন ভাই আমাদের শহীদ হয়েছেন বিভিন্ন ক্যাম্পাসে, আপনার রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে সবগুলো ক্যাম্পাসে। এরপর আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে। ইভেন এই আয়নাগড় আবিষ্কৃত হওয়ার পর পর্যন্ত 7 জন ভাইয়ের এখনো খোঁজ পায়নি, ওনাদের লাশ কি আছে না নাই সেটাও আমরা জানি না। তো এরকম অসংখ্য নির্যাতনের চিহ্ন আমাদের ভাইরা বয়ে বেরিয়েছে। কিন্তু আপনি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো একটু চেক করে দেখুন, গত 15 বছর আমাদের কি অ্যাক্টিভিজম সেখানে ছিল। আমাদের ওয়েবসাইট আছে, আপনি সেটা দেখতে পারেন। আমরা তো একদিনের জন্য কোথাও গোপন ছিলাম না, এবং প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেটা বাস্তবায়ন করেছি। এখন সেটা তো চিন্মৈত্রীতে আমাকে করতে দেয় নাই, আমাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে প্রোগ্রাম করতে দেয় নাই। তখন আমি কি করছি, আমি গ্রামে গিয়েছি, কোনো একটা বাড়িতে গিয়েছি, এবং এমনও হয়েছে যে কোনো একটা গ্রামের মধ্যে কোনো একটা বাড়িতে আমাদের প্রোগ্রাম চলছে, সেখানে পুলিশ গিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। আমরা গোপন মিটিং করছি, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। তো এরকম নজির তো অসংখ্য আপনাদের টিভি চ্যানেলগুলো প্রচার করেছে। তো এই জায়গায় এসে বর্তমান সময়ে আসলে এই আমাদের বিরুদ্ধে এই অভিযোগটা দেওয়া, এটা আমি মনে করি খুবই অমূলক। এবং ছাত্র শিবির এত কাজ দেখার পর যারা গুপ্ত বলে, তাদেরকে আসলে অন্ধ বধির বলা ছাড়া আসলে কিছু বলার থাকে না আর। এই রাজনৈতিক দল হিসেবে অনেকেই বলে থাকেন যে জামাত ইসলাম খুবই মানে প্রভাবশালী, বিশেষ করে টাকা পয়সার দিক দিয়ে ধনী একটা রাজনৈতিক দল, এবং এরপরে ছাত্র সংগঠনের ক্ষেত্রেও আপনাদের দিকেই আসে যে ইসলামী ছাত্র শিবিরের টাকার অভাব নাই। এই ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎসটা কি? টাকার উৎস হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে যে প্রত্যেক জনশক্তি, যেমন আমাদের কর্মী সাথী সদস্য যারা দায়িত্বশীল, তারা নিজেদের পকেটের একটা অংশ ছাত্র শিবিরকে দান করে। তো এখন প্রশ্ন হলো যে আপনার তো ইনকাম নাই ছাত্রদের, তারা কিভাবে দান করে? যেমন আমার হিসাব করি যে আমি প্রত্যেক মাসে কত খরচ করি, আমার পিছনে কত খরচ করা হয়, আমার পরিবার 2000, 3000, 5000 টাকা খরচ করে। তো সেখান থেকে আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বাঁচিয়ে এটা সংগঠনকে দান করি। শিবিরের কর্মী হতে হলে এই শর্তটা সবাইকে পালন করতে হয়। এরপরে হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা অ্যালামনাই রয়েছে, ছাত্র শিবির 1972 সাল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত তো হিউজ একটা সংখ্যা আমাদের দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রফেশনে আছেন। তো ওনারা আমাদেরকে বিভিন্ন ইস্যুতে হেল্প করে থাকেন। যেমন আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, তো আমাদের কোনো একজন ভাই ফোন দিয়ে যে তোমাদের এই বিষয়টা আমি দেখব, এই খরচটা আমি নিব, তো এইভাবে করে থাকি। এখন ধনী দল এটা বলবো না আমি, বিষয়টা হচ্ছে যে আসলে টাকা তো যদি 100 টাকা থাকে, এখন 100 টাকার মধ্যে কি 100 টাকা কল্যাণে কাজ হবে, নাকি 50 টাকা আমার পকেটে ঢুকবে, 50 টাকা অন্যদিকে খরচ করব? তো এই বিষয়গুলো মনে হয় অন্যান্য দলে একটু বেশি প্র্যাকটিস হয়, কিন্তু ছাত্র শিবিরে আমি যেটা বলেছি, অন্যের টাকা নিজের পকেটে তো ঢুকানো তো পরের কথা, বরং মানে আমার পকেটের টাকাটাই আমি সংগঠনের কাজে ব্যয় করি। তো এই জন্য আমাদের কাজে বা খরচের মধ্যে একটা বরকত রয়েছে, একটা বারাকা রয়েছে। আমরা যেটা দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে যে কাজটা করতে পারে, অন্যরা সেটা 1000 টাকা দিয়ে করতে পারে না। ওই যে বললাম, পকেটে ঢুকিয়ে ডানে বামে ঢুকে, এই জন্য আসলে দিন শেষে সেখানে বরকত খুঁজে পাওয়া যায় না। তো এটা আমাদের আয়ের উৎস, এবং আপনাদের কাছে ধনী মনে হওয়ার এটাই আমাদের কারণ। ছাত্র শিবির নেতা নির্বাচন কিভাবে করে? নেতা নির্বাচন আমাদের তো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় ছাত্র শিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে। কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে তিনি আমাদের পরিষদ সদস্য রয়েছে, এই পরিষদরা আবার সদস্যদের ভোটের মধ্য দিয়ে একটা পোর্শনের মধ্য দিয়ে তাদেরকে মূলত নির্বাচিত করা হয়। তো এই পরিষদের সাথে পরামর্শ করে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দিয়ে থাকেন। দেন আমাদের সারা দেশে যে শাখাগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়, মহানগর, এরপর হচ্ছে জেলা শাখা, আমরা সেগুলো সেট আপ দিয়ে থাকি। তো এক্ষেত্রে ক্রাইটেরিয়া যেটা, এটা আমাদের সংবিধানে বলা আছে,
সংবিধানের 34 নম্বর ধারাতে বলা আছে যে কি কি গুণাবলীর মধ্য দিয়ে মূলত দায়িত্বশীল নির্বাচন করা হয়। তো এখানে সততার কথা বলা হয়েছে, সেখানে তার ক্যাপাসিটির কথা বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বিধান, অথবা হচ্ছে কোনো একটা বিষয় যদি ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় সেটা হ্যান্ডলিং করার ক্যাপাসিটি কেমন। তো মজার একটা বিষয় হচ্ছে লাস্ট পয়েন্টটা লিখে আছে যে যার মধ্যে নেতৃত্বে লোভ বা হচ্ছে পদের প্রতি লোভ থাকবে তাকে হচ্ছে নেতা নির্বাচন করা যাবে না। তো এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে মূলত সদস্যরা এবং বিভিন্ন স্টেপ যেগুলো আছে শাখা পর্যায়ে তারাও এই বিবেচনায় রেখে মূলত নেতা নির্বাচন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের নীতিমালা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আমরা যেটা বলি আমাদের সবসময় যে আদর্শিক একটা মানে অবস্থান বা আদর্শিক একটা প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতে হবে। আমি যে কথাগুলো মুখে বলছি অথবা যে আদর্শের কথা আমি বলছি, ইসলামের কথা বলছি, কিন্তু আমার সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমার আদর্শের বৈপরীত্য কোনো বিষয় উপস্থাপন করে তাহলে এটা আমরা কখনোই কাউন্ট করি না। তো এই ক্ষেত্রে ইসলামের একটা নীতিমালা হচ্ছে ওয়াল মাউ ইজাতুল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতিহি আহসান, যে কারোর সাথে আপনি তর্ক করবেন যুক্তি দিয়ে করুন, কারোর সাথে কোনো বিষয় উপস্থাপন করবেন সুন্দরভাবে সেটা ভদ্রতার সাথে উপস্থাপন করুন। তো অভদ্রতা অথবা হচ্ছে অযৌক্তিক কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কে কখনো করা যাবে না। আমাদের অনলাইন নীতিমালা রয়েছে, এটা একটা পেপার আকারে আমরা এটার উপর পাঠচক্র করেছি আমাদের সকল জনশক্তিদের জন্য, যে বিষয়গুলো বলেছি যাতে করে অহেতুক কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কে না জড়ানো। তো এটা আমরা চেষ্টা করি সকল জনশক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানে প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ বা অন্য সংগঠনগুলো আপনাদের দিকেই বেশি অভিযোগটা তোলে যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আপনাদের জনশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে গালিগালাজ করে, নানা রকম অকথ্য ভাষায় মতের মিল না হলে এগুলো করে। এই বিষয়গুলো কি আপনারা তদন্ত করে দেখেছেন যে এরকম কিছু আছে? আচ্ছা, এক্ষেত্রে এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি আমার কাছে 3-4টা কেস এসেছে এবং সেটা আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বাতিলও করেছি, এরকম ঘটনা ঘটেছে। এখন দেখুন সোশ্যাল মিডিয়ার অবস্থানটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আসলে কে কি করতেছে। এখন আমি আপনাকে বলতেছি যে ভাই আপনি আমার বিরুদ্ধে এটা লিখতেছেন, কিন্তু দেখা গেলো আমি নিজে একটা বট আইডি তৈরি করে বিষয়টাকে উপস্থাপন করছি, এমন বিষয় হতে পারে। ছাত্র শিবির একটা লোগো ইউজ করছি, কিন্তু আবার আমি দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরকেও গালি দিচ্ছি, অন্যকেও গালি দিচ্ছি, সবাইকে গালি দিচ্ছি। তো সোশ্যাল মিডিয়ার এই কন্ট্রোলিংটা এটা সরকারকে করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। কিন্তু ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা স্পষ্ট বলছি আমাদের কোনো জনশক্তির এ ধরনের কোনো কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই। এরপরেও যদি কেউ বিপদগামী হয়ে এ ধরনের কোনো কাজে সম্পৃক্ত হয়, প্রমাণ পাওয়া যায়, আমরা নিজেরা সাংগঠনিক ব্যবস্থা না শুধুমাত্র আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার কথা তো সাম্প্রতিক সময়ে খুবই আলোচনা, এবং শুধুমাত্র শিবিরের সঙ্গে তার যোগাযোগটা ভালো থাকার কারণেই এইগুলো হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য? দেখুন, শিবিরের সাথে ভালো যোগাযোগ বলবো না, ওই যে বললাম না এখন আপনি একটা ভালো কাজ করছেন, আপনার সাথে আমার ভালো কাজের চিন্তাটা ম্যাচ করছে, তখন আমি বলে দিচ্ছি যে আপনিও শিবির করেন, অথবা আপনি যে আদর্শ লালন করেন আমাকে সেই আদর্শ। এটা আসলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে রাজনীতিতে নোংরা চর্চাগুলো করা হয়েছে। যেমন আমরা দেখেছি আবরার ফাহাদকে শিবির হিসেবে বলা হলো। তো আবরার ফাহাদ শিবির হিসেবে ক্রাইটেরিয়া কী ছিল? যে তিনি নামাজ পড়েন, তিনি হচ্ছে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করেন। এরপরে হচ্ছে ভারতের যে আধিপত্যবাদী নীতি রয়েছে, আমাদের যে নদী শাসন রয়েছে, বিভিন্ন ইস্যু নিয়ে যে অবৈধ চুক্তিগুলো হয়েছে এটা নিয়ে কথা বলেছেন, এজন্য তিনি শিবির করেন। এখন ইন দ্য সেম ওয়েতে মোনামি ম্যাম তিনি আমাদের মতো করে যে ভালো চিন্তাগুলো আছে, একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো নিয়মই হচ্ছে তিনি ভালো চিন্তা করবেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দীর্ঘদিন অতীতেও দেখেছি, এখনও কিছু কিছু ক্ষেত্রে আছে যে তারা আসলে ভালো চিন্তা করেন না। ওনারা এক ধরনের দলীয় লেজুর ভিত্তি অথবা হচ্ছে আদর্শের নামে মানে আদর্শকে এক ধরনের নোংরামি ওনারা চর্চা করে থাকেন ক্যাম্পাসগুলোতে। এখন মোনামি ম্যামের এই ভালো কাজগুলো শিবিরের সাথে ম্যাচ করার কারণে ওনাকে পুরো শিবির বানিয়ে দিয়ে ওনার বিরুদ্ধে যে নোংরামিগুলো করা হচ্ছে, আসলে এগুলোর মানে প্রতিবাদ জানানোর ন্যূনতম কোনো ভালো শব্দ আমাদের কাছে নাই। তো আমরা বলবো যে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে এবং প্রশাসনকে এই বিষয়ে খুব বেশি সিরিয়াস হতে হবে যে যারা এ ধরনের কাজ করে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায়। ডাকসু এখন পর্যন্ত কেমন কাজ করছে? ডাকসু নেতৃবৃন্দ সম্প্রতি তারা একটি বিবৃতি দিয়েছেন সংস্কার ইস্যুতে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে ডাকসু তাহলে একটা দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা?
না, ডাকসু কোনো দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে না। ডাকসু হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা থেকে ব্যবহার হচ্ছে। ছাত্ররা যেভাবে প্রতিনিধিত্ব করবে, তারা যা চাইবে ডাকসু ঠিক সেটা রিপ্রেজেন্টেশন করবে। এখন বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, বাংলাদেশের মানুষ যেটা চাইবে ডাকসু সেটাই করবে। ডাকসুর কাজের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, তো আলহামদুলিল্লাহ আমাদের যেটা পরিকল্পনা, ডাকসু সহ অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের কথাগুলো শুনেছি। ওনারা যেটা বলেছেন যে ওনারা একটা এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করেছেন, প্রত্যেক মাসে কি কি কাজ করবেন, টোটাল ইশতেহারগুলো সেখানে সংযুক্ত থাকবেন। তো ইতিমধ্যে ডাকসুতে যেটা নিট অ্যান্ড ক্লিন, এরপরে গ্রিন ক্যাম্পাস, এরপরে হচ্ছে সেখানে অবৈধ যে স্থাপনাগুলো বা মাদকের যে বিজনেস ছিল সেটাকে একটা বড় পরিবর্তন হয়েছে। এরপরে হলের যে লাইব্রেরিগুলো ছিল সেখানে এয়ার কন্ডিশন ব্যবস্থা করা হয়েছে। ওরা অ্যালামনাই সহ ছাত্র শিবিরের বিভিন্ন ভাইদের বিভিন্ন অথবা যারা আমাদের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সমন্বয়ে, তাদের ডোনেশনে সেটা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেখানে হেল্প করেছে। এরপরে ছাত্রীদের জন্য নিরাপত্তার জন্য প্রত্যেকটা হলের গেটে তাদের জন্য নিরাপত্তা মেশিনতা, যেটা পাঞ্চ কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্টের মধ্য দিয়ে তারা প্রবেশ করবে, ঢুকবে। তে জাতীয় আরও নানান ইস্যুগুলো নেওয়া হচ্ছে এবং আমাদের যেটা টার্গেট সেটা হলো যে আশা করি 3 থেকে 4 মাসের মধ্যেই আমাদের ইশতেহারের ম্যাক্সিমাম বিষয়গুলো বাস্তবায়িত হবে এবং ইশতেহারের বাহিরেও আশা করি ডাকসু এমন কিছু কাজ করবে যেটা মানে ইশতেহারের বাইরে থাকবে এবং ছাত্রদের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে ইনশাল্লাহ। জি, ছাত্রদল এবং ছাত্র শিবির দুটাই মজলুম সংগঠন এবং 5 আগস্টের পরে দেখলাম যে দুই ছাত্র সংগঠনের মধ্যে একেবারে রাইভাল সিচুয়েশনের মধ্যে চলে গেছিল। তো সেটির যেন আরও চরম পর্যায়ে না যায়, সেটির ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা ভাতৃপ্রতিম? আমাদের জায়গা থেকে আমরা সবসময় এটা চেষ্টা করে এসেছি। দেখুন, ছাত্র দলও তো বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিল, তো তারাও জুলুমের শিকার হয়েছে। এখন যে কোনো একটা ইমারত নির্মাণে কারো ভূমিকা বেশি থাকবে, কোনো একটা ইস্যুর ফাংশনটা একটু বেশি থাকে, কম থাকে, বাট সকলে মিলে সেটা করেছি। তো এ জায়গায় এসে আমরা 5ই আগস্টের পর আস্তে আস্তে ছাত্রদলের চরিত্রের মধ্যে একটা ভিন্নতা খুঁজে পেলাম। তো আমাদের জায়গা থেকে আমরা যে কোনো আমাদের প্রোগ্রামে ছাত্রদলকে ইনভাইট করার চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদের ইনভাইটেশনগুলোতে আসেন না। এবং 5ই আগস্টের পরে আমরা একবার ওনাদের অফিসে গিয়ে দেখা করে এসেছি। সেখানে আমাদের সাথে কথাবার্তা হয়েছিল যে জাতীয় যে কোনো ইস্যুতে আমরা হয়তো আলাদা চর্চা করব, ওনারা মানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সেটার চর্চা ওনারা করবেন। আলাদা রাজনৈতিক ওনাদের এজেন্ডা থাকবে, ইস্যু থাকবে, সেটা নিয়ে ওনারা কাজ করবেন, শিক্ষার্থীদের কাছে যাবেন। কিন্তু জাতীয় বা বৃহত্তর ইস্যুতে আমরা এক হয়ে কাজ করব। তো এই জায়গায় এসে ওই যেটা বললাম, ওনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে এজেন্ডা, সেই এজেন্ডার বা সেই ফাঁদে ওনারা পা দিয়েছেন বলে আমরা মনে করি। এবং এই ফাঁদে যারা পা দেন, অতীতেও যারা পা দিয়েছেন, কারো আসলে ভবিষ্যৎটা সুখকর হয় নাই। তার প্রমাণ ইতিমধ্যে আপনারা ক্যাম্পাসগুলোতে পেয়েছেন। তো এখনও ছাত্র দলকে আমার অনুরোধ থাকবে যে ওনারা যদি রাজনীতিকে একটু কারেকশন করে নেন, একটু রিথিঙ্ক করে নেন, শিক্ষার্থীদের সাইকোলজিটা বুঝে সে আলোকে ওনাদের বক্তৃতা, বিবৃতি সহ সবগুলোতে যদি ওনারা কারেকশন করতে পারেন, তাহলে ওনারা ভালো করতে পারেন। নিঃসন্দেহে আমরা ওনাদের ভালোটাই চাই। আমরা চাই যে আসুন একটা প্রতিযোগিতা হোক। যখন আপনি একা একা একটা জায়গায় থাকবেন, প্রতিযোগিতা থাকবে না, তো এখানে তো আসলে কোনো মানে মজা পাওয়া যায় না। তো বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে কল্যাণকর বা শিক্ষার্থী বান্ধব বা ধারার যে রাজনীতি, সেখানে একটা প্রতিযোগিতা হওয়া উচিত এবং ছাত্রদল সে কারেকশন করে রাজনীতি করবেন। আর আমরা ছাত্রদলের সাথে যে কোনো বিষয়ে ঐক্যমত হতে অথবা একসাথে কাজ করতে, শিক্ষার্থীদের স্বার্থের জন্য কাজ করতে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি কখনোই নেই। জি, আমার আর শেষ দুটো প্রশ্ন আছে। আপনাদের কাছে এরকম কোনো গবেষণা আছে কিনা যে একটা মানে কর্মী হয়েছেন, সমর্থক কর্মী সাথী হয়েছেন, কিন্তু সদস্য হননি বা সদস্য হওয়ার পরে ঝরে পড়ে গেছেন, এরকম সংখ্যা হিসেব আছে কিনা? দেখুন, আমরা ছাত্র শিবিরের ঝরে পড়া বলতে কোনো বিষয় থাকে না এখানে। মূলত সবারই এক একটা ক্যাপাসিটির বিষয় রয়েছে। একটা প্রতিষ্ঠান, আপনার এই সময় টিভির প্রতিষ্ঠানে অনেক ধরনের মানুষ এখানে যুক্ত হন। তো সবার পারফরমেন্স অথবা সবাই তো এক ক্যাটাগরির না, সবার মধ্যে কিছুটা বৈচিত্র্য থাকে। তো আমাদের নীতিমালা হচ্ছে, এটা কোরআনেরই একটা নীতিমালা, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। অর্থাৎ কোনো কিছু কারোর উপর বোঝা চাপিয়ে দেওয়া হয় না। যিনি যতটুকু চেষ্টা করবেন ওনার জন্য ঠিক ততটুকুই বরাদ্দ থাকবে। তো পৃথিবীরও ন্যাচারাল সিস্টেমটা এটা। এরপরে ছাত্র শিবির ঠিক একই সিস্টেমটাই ফলো করে। এখানে আসার পর আপনার জন্য অবারিত সুযোগ থাকবে। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষার্থীরা ভর্তি হয়, তো ভর্তি হওয়ার পরে সেখানে যে যত বেশি মনোযোগী হবে, সেই প্রতিষ্ঠান থেকে, সেই ক্লাস থেকে বা সেই লেকচার থেকে তিনি তত বেশি অর্জন করতে পারেন। তো একেবারে কোনো অর্জন ছাড়া একজন শিক্ষার্থী বেরিয়ে যায় এরকম থাকে না। হয়তো অর্জনের ক্ষেত্রে তারতম্য থাকে, আর ঝরে পড়া এই বিষয়গুলো ছাত্র শিবিরের ক্ষেত্রে খুব কম
কমই ঘটে থাকে। মানে এরকম কোনো হিসেব বা কোনো অ্যানালাইসিস কখনো করেছেন কিনা যে আমার এতজন জনশক্তি হারিয়ে গেল বা অন্য দলে যুক্ত হয়ে গেল, আমাদের মূল দলে গেল না, এরকম না, কিছু? ছাত্র শিবিরের থেকে বিদায় নেওয়ার পর আসলে কে কোন দল করবে এটা ছাত্র শিবিরের পক্ষ থেকে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা, আচ্ছা। আমাদের এরকম কোনো নিয়ম নেই। তো এজন্য কেউ অন্য দলে গিয়ে তিনি যদি তার নিজেকে ঠিক রাখেন, তিনি যদি আসলে সত্যিকার যে আদর্শ ছাত্র শিবির থেকে শিখেছেন সেটা যদি তিনি ধারণ করতে পারেন, তাহলে তো এটা ছাত্র শিবিরের কোনো আপত্তির জায়গা থাকে না। তবে তিনি যদি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যান অথবা দুনিয়ার যে প্রলোভন অথবা মিথ্যার যে রাজনীতি সেটাতে জড়িত হন, তাহলে এটা আমাদের জন্য কষ্টের কারণ হতে পারে। জি, শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনারা ইসলামের জন্য রাজনীতি করেন না ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেন? ইসলামের জন্য রাজনীতি নাকি ইসলামকে ব্যবহার রাজনীতি, কোশ্চেনটা তো একটু প্রবলেমেটিক। মানে প্রশ্নটা হচ্ছে যে আপনারা মানে রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে। এটা কেন মনে হলো কি না? আপনার কাছে? মানে আমার জানতে চাওয়াটা, আমার মনে হয় না আমি কিছু আচ্ছা, না, আমি জানতে চাইছি যে আপনারা আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন না, কিনা। ধর্মকে তো ব্যবহার করার মতো কিছু না। এখন ধর্ম আমাকে যা বলেছে আমি ততটুকুই করি। ধর্ম আমাকে বলেছে যে তুমি ভালো মানুষ হও, তো আমি ভালো মানুষ হচ্ছি। ধর্ম বলছে তুমি আরেকজনকে ভালো মানুষ হওয়ার জন্য উপদেশ দাও, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, এরপর সমাজের দিকে অন্যায় করে থাকে সেখানে বাধা প্রদান করো। এরপর ধর্ম আমার বলছে যে বাধা প্রদানের তোমার ধরনটা কেমন হবে, যে কোথাও তোমার শক্তি আছে, তুমি কেউ একজন অন্যায় করছে তাহলে শক্তি দিয়ে সেটা প্রতিহত করো। যদি শক্তি না থাকে তুমি সেটা মুখ দিয়ে বলো যে তুমি ভাই এই কাজটা করবেন না, এটা অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে। যদি সেটাও সামর্থ্য না থাকে তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। তো এখন ধর্ম আমাকে যেটা বলছে, ইসলাম আমাকে যেটা বলছে সেই কাজটা আমি করছি। এখন এটাকে কি আপনি ধর্মকে ব্যবহার করা বলবেন নাকি কি বলবেন সেটা একান্তই আপনার ইখতিয়ার। তবে এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লামকে যখন মানে সাধারণ তিনি ওহী নাজিল করেন নাই অথবা আল্লাহ রাসূল সাল্লাম যখন ওহী প্রচার করেন নাই, তখন ওনাকে মানুষ একভাবে ট্রিট করেছেন। কিন্তু যখন তিনি ওনার আদর্শ প্রচার করতে লাগলেন তখন সমাজের একটা শ্রেণী এই প্রচারণা চালালো যে আদর্শ দিয়ে যদি তুমি সব কিছু চেঞ্জ করে ফেলো তাহলে তো আসলে আমাদের এই নষ্টামি চলবে না। আমাদের যে মানে আমরা যে অশ্লীলতা বেহায়াপনা লিপ্ত থাকি, আমরা যে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করি, তাহলে এগুলো তো আর আমরা করতে পারবো না। আমরা যে আমাদের অর্থনৈতিকভাবে করাপশন করে সব পুরো একটা অর্থনৈতিক ব্যবস্থা চালাচ্ছি, তো তখন তো আসলে আমরা এগুলো আর করতে পারবো না। তো তখন কি করতে হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রদান করতে হবে, ওনাকে আবার প্রতিহত করতে, এক পর্যায়ে ওনাকে হত্যা করতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে। ইন দ্য সেম ওয়েতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইসলাম যতটুকু এনেছেন এবং একজন মুসলিম হিসেবে আমার জন্য ইসলাম যতটুকু গাইডলাইন দিয়েছে আমি ঠিক ততটুকুই করব। এখন এখানে যদি আপনি কোনো জায়গায় রং খুঁজে পান যে ভাই আপনার তো ইসলাম প্র্যাকটিস এটা রং হচ্ছে, সেক্ষেত্রে আমি কারেকশন করে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের উপরে এই ধরনের একটা অহেতুক কথা অথবা প্রচলিত বাজার থেকে বস্তা পচা কিছু ন্যারেটিভ যে ধর্মকে ব্যবহার করে, এই ইয়াগুলো অন্তত আমাদের উপর দিবেন না, এটা অনুরোধ থাকলো। না, সেটা তো আমি দিই না, আমি না, জাস্ট সেটাই প্রশ্ন বলছি, করলাম সেটাই, যে সেটাই, জি, মানুষ এই শুকরিয়া। প্রশ্নটা করে, Thank আপনার you. কাছে উত্তরটা নিয়ে নিলাম। Thank you, thank you. জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে।